একটু পুরনো দিনের একটু সিনিয়র রাজনীতিবিদদের সঙ্গে যদি আপনাদের দেখা হয়, তাদের সঙ্গে যদি আলোচনা করেন, তাহলে একটি কথা কমন পড়বে সবার মাঝে। তারা বলবেন যে এমন অবক্ষয়, এমন ধসে পড়া আমাদের সময় ছিল না, আগে আমরা দেখিনি। একই কথা প্রযোজ্য হয় যখন আপনারা সিনিয়র কোনো অভিনেত্রী, যারা এখন আর অভিনয় করেন না, তাদের সঙ্গে আপনি কথা বলবেন, দেখবেন তারাও বলবে যে আমাদের এই জগৎটাতে এত অবক্ষয় হলো, সেটি আগে কখনো দেখিনি। এমনিভাবে বিভিন্ন পেশাজীবীদের, যারা অবসরপ্রাপ্ত আছেন, যারা সিনিয়র আছেন, তাদের সঙ্গে যদি কথা বলেন, তাহলে তারা এই অবক্ষয়ের বিষয়টি বলবে। এমনকি যারা এখন বিভিন্ন পেশাতে আছেন, কাজ করেন, তাদের মুখেও এ কথা শোনা যায়। তাহলে স্বভাবতই প্রশ্ন ওঠে যে বাংলাদেশে কি তাহলে এখন অবক্ষয়ের ছড়াছড়ি? বিশেষ করে যখন চলচ্চিত্র অঙ্গন থেকে কিছু কথিত মডেল, অভিনেত্রী তাদের কর্মকাণ্ডের কারণে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হয়ে উঠতে হয়, আইন আদালত চলতে থাকে, গণমাধ্যমে এসবের চর্চা হয়, তখন এই প্রসঙ্গগুলো আরও বেশি করে সামনে চলে আসে। এছাড়া যখন কোনো কোনো রাজনীতিবিদ হিসেবে নিজেদের পরিচয় দিয়ে খোদ দলের ভিতরে ঢুকে করে করে দলকে খেয়ে ফেলে, কিংবা নিজেই দলের ভিতরে থেকে আরেকটি দল বানিয়ে ফেলতে চায়, ভুইফুর নাম সর্বস্ব, তখনও এসব প্রশ্নগুলো সামনে চলে আসে। কিন্তু এদেশের সাধারণ যারা মানুষ, তারা তো রাজনীতিবিদদের উপর আস্থা রাখতে চান, রাজনীতির উপর আস্থা রাখতে চান, তারা এদেশের শিল্পীদের উপরে আস্থা রাখতে চান, তারা যাদেরকে চোখের সামনে দেখে তাদেরকে আদর্শ করতে চান, তাদেরকে উপজীব্য করে নিজের সন্তানকে গড়ে তুলতে চান। কিন্তু সেসব মুখোশের আড়ালে কদর্য সব মুখ যখন বেরিয়ে পড়ে, তখন সেই প্রশ্ন আবারও সামনে আসে, এত অবক্ষয়ের মাঝে পরবর্তী প্রজন্মের সামনে কি রেখে যাচ্ছি আমরা। আসুন জনতন্ত্রে গণতন্ত্রে আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, সমাজবিজ্ঞানী ডক্টর জিনাত হুদা। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজা খানম। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ফারজানা রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে অবক্ষয়ের ছড়াছড়ি আছে, নাকি মনে হয় যে যা কিছু হচ্ছে সবই ঠিকঠাক, দেশ স্বাভাবিক আছে? জি, ধন্যবাদ। আপনি প্রথমে যে কথাটি বলেছিলেন যে যে কোনো পেশাজীবী সমাজকে যদি আমরা এখন জিজ্ঞাসা করি, তাহলে কিন্তু এই কথাটি খুবই, আমি মনে করি যে স্পষ্টই সবার কাছে যে বাংলাদেশে কিন্তু আসলে এক ধরনের ইরোশন অফ সোশ্যাল ভ্যালুজ যেটা আমরা বলি, সেটা কিন্তু হচ্ছে সোশ্যাল এন্ড কালচারাল ভ্যালুজ। আমি শুধু সোশ্যাল ভ্যালুজ বলতে চাই না, কারণ আমরা যদি দেখি যে করোনার সময় কিন্তু আমাদের বিভিন্ন প্যাটার্নে অপরাধগুলো হচ্ছে। যেহেতু সামাজিক বিভিন্ন সমস্যা বাড়ছে, খুবই স্বভাবতই সামাজিক অপরাধগুলো বাড়বে। যেমন আপনি দেখুন, এখন কিন্তু গড়ে প্রায় 13টি করে ডিভোর্সের শুনানি করে, আমরা শুনেছি এটা। আমরা দেখেছি যে আমাদের স্টুডেন্টদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কিন্তু বেড়ে গেছে। বিভিন্ন ধরনের সামাজিক প্রবলেম কিন্তু আসলে শুরু হয়েছে করোনার কালে। আমি মনে করি এটা বেশি আরো স্পষ্টত হচ্ছে, ভিজিবল হচ্ছে আমাদের কাছে। এই প্রবলেমগুলো আগেও হয়তো ছিল। এখন বিষয়টি হচ্ছে কেন আসলে সোশ্যাল ভ্যালুজ গুলো আমরা হারিয়ে ফেলছি। আপনি তো অনেকের ঘটনা বললেন যে সোসাইটির ভিতরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দেখছি যে দুর্বৃত্তায়ন বা নষ্ট হয়ে যেতে, অথবা রাজনীতির ভিতরেও কিন্তু অনেকে ঢুকেছে যারা আসলে শুধুমাত্র, যেটা আমাদের রাজনীতিবিদরা বলেন, দোকান খুলে আসলে পসরা সাজিয়ে আর তারা আসলে রাজনীতি করছে। এই যে বিষয়গুলো আপনি যদি চিন্তা করেন, আমাদের ক্ষমতার কাঠামোর ভিতরে যারা আছে, আমরা কোনো না কোনো সময়, সেটা রাজনৈতিক ক্ষমতা হোক, সামাজিক ক্ষমতা হোক, অর্থনৈতিক ক্ষমতা হোক, কোনো না কোনো সময় এই ধরনের সোশ্যাল ভ্যালু যারা নষ্ট করে তাদেরকে কখনো কখনো প্রমোট করেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমাদের সোসাইটিতে আমরা ইকোনমিক্যালি অনেক স্টেবল, কিন্তু সোশ্যাল যে স্টেবিলিটি সেটা কিন্তু আমাদের মাঝে আসেনি। এর একটি বড় কারণ হচ্ছে আমাদের যে রাজনৈতিক ক্ষমতায়ন, সেখানে কিন্তু এখনো অনেকখানি আমি মনে করি যে এটাকে আসলে নষ্ট করা বা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখনো রয়ে গেছে। আর দ্বিতীয়ত আপনি তাহলে বলছেন যে এই অবক্ষয়ের পেছনে রাজনীতির ঠিকঠাক মতো কাজ না করাকে আপনি দায়ী করছেন? ওয়ান অফ দ্য রিজনস, একটি রিজন হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো এখনো আসলে সেইভাবে পলিশড হয়নি, কিংবা এই যে দুর্বৃত্তায়নের সুযোগগুলো, এগুলো কিন্তু রাজনৈতিক দল কোনো না কোনো ভাবে ওপেন করছে, কোনো না কোনো ভাবে পেট্রোনাইজ বা প্রমোট করেছে। বাকি কারণ কি তাহলে?
বাকি কারণ আরেকটি যেটা হচ্ছে, দেখুন আমাদের যে ভোগবাদী সমাজ ব্যবস্থা, আমরা কিন্তু এখন পুঁজি নির্ভর সমাজ ব্যবস্থা আসলে একেবারে নির্ভরশীল হয়ে গেছে। এবং একই সাথে আপনি দেখবেন আমাদের সোসাইটিতে যে কালচারাল ল্যাক্স এর কথা আমরা বলি, এত ইন্টারনেট এবং এটার সুযোগের ফলে দেখা যাচ্ছে কিছু কিছু শ্রেণী কিন্তু এটাকে ব্যবহার করে অপরাধ করছে, মানে ইন্টারনেট নির্ভরই অপরাধ করছে। আপনি দেখবেন যে করোনার সময় কিন্তু সাইবার ক্রাইম কোনো কোনো দেশে 65% বেড়ে গেছে, আমাদের দেশেও সাইবার ক্রাইম কিন্তু অনেক বেড়ে গেছে। সুতরাং এই সোশ্যাল যে চেঞ্জেস গুলো হচ্ছে, প্লাস কালচারাল যে চেঞ্জেস গুলো হচ্ছে, এখন দেখবেন লিভিং টুগেদার রিলেশনশিপ অনেকটা ওপেন সিক্রেট, অথবা এই যে এরকম করে আপনি যেভাবে আসলে ধরা হচ্ছে, যেভাবে আমরা ধরাশায়ী করা হচ্ছে খুব র্যাপিড অ্যাকশনের মাধ্যমে, খুব স্বাভাবিকভাবে কি আমরা জানতাম না যে যারা আসলে বাড়িধারা বা বনানীর মতো জায়গাগুলোতে থাকে তাদের বাসায় এই ধরনের বার অথবা মদ খাওয়া কিংবা অ্যালকোহল নেওয়াটা খুব লিগালাইজ বা খুব নরমালাইজই তো আমরা অনেক বছর ধরে দেখি। এখন বিষয়টি হচ্ছে যে আমরা হয়তো সাঁড়াশি অভিযানের মাধ্যমে সামনে আসছি, একটা রোড ম্যাপ তৈরি করছে, একটা মোডাস অপারেন্ডি তৈরি করছে যে এদেরকে কোনোভাবে যদি আমরা দমিয়ে হয়তো এই অপরাধটাকে ঢাকতে পারি। কিন্তু বিষয়টি হচ্ছে দেখুন, যারা ক্ষমতার সাথে জড়িত, যারা আপনার সামাজিক ভ্যালুজ, সামাজিক প্রতিপত্তির সাথে জড়িত, এরা কোনো না কোনো ভাবে কিন্তু এই যে ঘরের ভিতরে যে ক্যাসিনো গুলো সেগুলোতে ইনভেস্ট করেছে, অথবা যারা এখানে জড়িত তাদের পিছনে ইনভেস্ট করেছে। আমি মনে করি যে আমাদের টোটাল রাজনীতি এবং সামাজিক যে চেঞ্জেস গুলো আছে সেগুলোর জন্য আসলে এই সামাজিক অবক্ষয় গুলো আসলে মানে ভিজিবল হচ্ছে খুব, সবার কাছে হয়তো আমরা বুঝতে পারছি। জি ফারজানা রহমান, আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডক্টর মাহফুজা খানম, সব জ্ঞান বাংলাদেশে নেই, সব জ্ঞান বাংলা ভাষাতেও নেই। জ্ঞানের জন্য আকাশ খুলতেই হবে, ইন্টারনেটের উপরে নির্ভর করতেই হবে, অন্য ভাষার উপরও নির্ভর করতে হবে। কিন্তু বাংলাদেশে এসে এখন আমরা সমালোচনা করছি ইন্টারনেটের যে জ্ঞানের দরজা খোলা হয়েছে, কিন্তু তাতে করে অবক্ষয়টাই বাংলাদেশের মানুষ নিল। তাহলে কি এদেশের মানুষ ইন্টারনেট ব্যবহারের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেনি? এটা শুধু আমরা কিন্তু একটা ফ্যাক্টরের উপর জোর দিচ্ছি, ইন্টারনেট। কিন্তু এই যে অবক্ষয়ের জন্য কিন্তু যে কোনো একটা কারণকে আমরা দায়ী করতে পারি না, এর পিছনে অনেকগুলো কারণ কিন্তু রয়েছে। এবং এই যে অবক্ষয়ের কথাটা যখন আসে তার সাথে জড়িত একটা বিষয় কি হচ্ছে, আমাদের মূল্যবোধের যে অবক্ষয়টা শুরু হয়েছে, এটা কিন্তু আজকে শুরু হয়েছে যে তা কিন্তু না, অবক্ষয় শুরু হয়েছে অনেক আগেই, ধীরে ধীরে এটা বাড়ছে এবং আমাদের সামনে এটা এখন প্রকট ভাবে এটা আমরা দেখতে পাচ্ছি। তো বলছে এই যে অবক্ষয়টা কেন আসলো বা কোত্থেকে আসলো, বলছে এইখানে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে অবক্ষয়ের শুরুটা হচ্ছে কিন্তু পরিবার থেকেই। আস্তে আস্তে পরিবার থেকে এই অবক্ষয়টা ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে এবং তারপরে রাষ্ট্রে। এখন পরিবারে কি করে আসছে অবক্ষয়, যে পরিবার হচ্ছে আমাদের, আমরা জানি যে আমাদের একদম প্রাথমিক শিক্ষালয় হচ্ছে পরিবার। সেই পরিবার থেকে একটা বাচ্চা তার বিভিন্ন মূল্যবোধ গুলো অর্জন করে থাকে। এখন এই মূল্যবোধ অর্জন সে কিভাবে করে, বিভিন্ন ভাবে করে থাকে। সে মূল্যবোধ অর্জন সে বাবা মা তাকে বা যে কোনো গার্জিয়ান তাকে সরাসরি শিক্ষা দিয়ে তার মূল্যবোধ শিখান, তারপরে সে অন্যকে অনুকরণ করে কিন্তু মূল্যবোধ অনেক সময় অর্জন করে থাকে। এখন এই মূল্যবোধ অর্জনের ক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিস বলি যে একটা রোল মডেল থাকে, সেই মডেলকে অনুসরণ করেই বাচ্চারা অনেক কিছু শিখে থাকে, যেটা আমরা আজকাল দেখছি যে যার অনুপস্থিতি। বাবা মা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নিজেদের কাজে এত ব্যস্ত থাকে যে বাচ্চাদের সামনে তারা সেভাবে সময় কাটাতে পারে না, সেই সময়টা দিতে পারে না যে রোল মডেল হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করা, সেটা যেমন বাসায় তারা পাচ্ছে না। স্কুলে আমরা একসময় দেখতাম যে স্কুলের শিক্ষকরাও সেরকম রোল মডেল হিসেবে তাদের সামনে উপস্থিত হতেন। আজকাল দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে এরা প্রফেশনাল হয়ে গেছেন, যে এইসব দিকে তারা বেশি নজর দিচ্ছেন না। এবং সমাজেও আমরা কিন্তু সেরকম ব্যক্তিত্বের উপস্থিতি কম দেখতে পাই, যে যেখানে এই যারা তার বাচ্চাকে যারা আর কি রোল মডেল হিসেবে নিতে পারে। এই যে দিকটা যেমন আমরা দেখতে পাচ্ছি, সেরকম কি দেখা যাচ্ছে যে সমাজের এই যে পরিবর্তনগুলি হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে আমাদের ভ্যালুজ এর পরিবর্তন হচ্ছে। জি, আপনি যে বলছেন অবক্ষয় শুরু হয়েছে অনেকদিন ধরে, ধীরে ধীরে তা বাড়ছে, আমরা কেন টের পেলাম না যে আমরা অবক্ষয়ের দিকে যাচ্ছি? আমাদের কি সেই বোঝার মতো মানুষ নেই? যে ব্যাপারটা হচ্ছে যে এই মূল্যবোধের যে পরিবর্তনটা, এটা হয় খুব ধীরে ধীরে, যার জন্য এক জেনারেশনের সাথে তার নেক্সট জেনারেশনে যদি আমরা কম্পেয়ার করি তখন এই মানে পার্থক্যটা আমরা বুঝতে পারি না, যেহেতু খুব ধীরে ধীরে হয়, এই জন্যই ধরা পড়েনি আমাদের চোখে এরকম। আর অনেক সময় হয়েছে কি যে
এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজে মূল্যবোধের যে পরিবর্তন সেটা অনেক দ্রুত হচ্ছে, যেটা মূল্যবোধের একটা বৈশিষ্ট্য ছিল যে এটা ধীরে ধীরে পরিবর্তন হয়, কিন্তু এখন পরিবর্তন হচ্ছে খুব দ্রুত হচ্ছে। এই দ্রুত পরিবর্তনের কারণ কি? এইখানে ইন্টারনেটের একটা রোল রয়েছে। এই অবাধ যে ইন্টারনেটের যে প্রবাহ, এটার জন্য বাইরের যে কালচার সেগুলো আমাদের মধ্যে অবাধে ঢুকে যাচ্ছে এবং আমাদের কালচারের সাথে সেটা মিক্সড আপ হয়ে আমাদের কালচারে অনেক পরিবর্তন চলে আসছে। সেই সাথে সাথে এই মূল্যবোধের পরিবর্তনটাও ঘটছে, যার জন্য এখন আমরা এটাকে বিশেষভাবে দেখতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডক্টর জিনাত হুদা, মূল্যবোধ এই শব্দটি কি কি গুণাবলীকে ধারণ করে, সে বিষয়টি কি আমরা আমাদের দেশের মানুষকে শেখাতে পেরেছি? ধন্যবাদ স্যারে। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন, ইতিমধ্যে দুজন বিজ্ঞ আলোচক বলেছেন যে একক একটি ইন্ডিকেটর দিয়ে আসলে আমরা এগুলোকে বিশ্লেষণ করতে পারি না। সেটা সামাজিক মূল্যবোধের ধস বলেন, সেটা এই যে আমাদের চলচ্চিত্র জগতের যে ধস বলেন, কোনোটাকেই আসলে ব্যাখ্যা করা যায় না। আমি যেটা বলবো যে এই আজকের যে বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে যে এক ধরনের যে আমরা মদ, মাদক, বার, ডিস্কো বা এই যে কি বলে ইয়াবা ইত্যাদি যে কালচার দিয়ে দেখতে পাচ্ছি, তার সাথে আসলে অনেকগুলো ফ্যাক্টরস জড়িত। একটি হচ্ছে অর্থনৈতিক ফ্যাক্টর। অর্থনৈতিক কারণটি, ইকোনমিক যে ফ্যাক্টরটি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। আমাদের অর্থনীতি এখন একটা ভোগবাদী অর্থনীতির দিকে যাচ্ছে, যেটাকে আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বলি। পুঁজিবাদ একটি দীর্ঘ সমাজ ব্যবস্থা, তার অনেকগুলো ফেজেস আছে, কিন্তু আমরা এখন এমন একটি ফেজ বা এমন একটি স্তর পাড়ি দিচ্ছি যেখানে আসলে আমরা ইট, ড্রিঙ্ক অ্যান্ড এনজয়, খাও দাও ফুর্তি করো, চার্বকের যে দর্শন, ভোগবাদিতার যে দর্শন, সেই দর্শনে আমরা যাচ্ছি। ফলে আধুনিক যে পুঁজিবাদ সততা, কঠোর পরিশ্রমকে গুরুত্ব দেয়, তার পরিবর্তে আমরা ক্ল্যাপ্টোক্রেসি বা চৌর্যবৃত্তি, অর্থাৎ যেন তেন প্রকারে বড় লোক হতে হবে আমাকে, সেই জায়গাটায় আসলে আমরা যাচ্ছি। অর্থনীতি একটি সমাজের বুনিয়াদ, অর্থনীতির সাথে আবার রাজনীতি, দুটোর পরিপূরক বা সম্পৃক্ত। রাজনীতিও আজকে দেখেন একটা প্যারাসাইটিক পলিটিক্যাল কালচারের ভেতর আমরা ঢুকে গেছি। পরজীবী বা যেটাকে হাইব্রিড বলছে, কমন ফেনোমেনা যেটা, এই পরজীবী কারা? আপনি দেখেন, বিশ্লেষণ করেন রাজনৈতিক চরিত্রদের, যাদেরকে আজকে আপনি রাজনীতির ক্ষেত্রে প্রভাবশালী প্রতিপত্তি দেখছেন, তারা দুদিন আগে এরশাদ সাহেবের সাথে ছিলেন, তারা দুদিন পরে খালেদা জিয়ার সাথে ছিলেন, খালেদা জিয়ার সাথে তাদের ছবি দেখা যায়, এরশাদের সাথে তাদের ছবি দেখা যায়, তারাই মনোনয়ন পাচ্ছেন, তারাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিনিস্ট্রি বলেন, এমপি বলেন, মনোনয়ন বলেন, সমস্ত জায়গায় তারা আছে। এবং সেটা তারা প্রশাসনে আছে, তারা শিল্পে আছে, তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে, তারা রাজনীতিতে আছে, সমস্ত জায়গায় তাদের একটা বলয় তৈরি হয়েছে। এখন তার সাথে আবার যুক্ত হয়েছে সংস্কৃতি। সংস্কৃতি শুধু বাংলাদেশের সংস্কৃতি নয়, তার সাথে সংস্কৃতি হয়েছে বিশ্বায়নের সংস্কৃতি বা আকাশ সংস্কৃতি। এখন এই যে বিশ্বায়নের যুগ, যেটি আপনি বলেছেন ইন্টারনেট, আপনি আকাশকে উন্মুক্ত করেছেন, বাজারকে উন্মুক্ত করেছেন, আপনার হাতে স্মার্টফোন। এখন স্মার্টফোন হাতে থাকলে যে স্মার্ট হওয়া যায় না, এই মনস্তত্ত্বই তো গড়ে ওঠেনি। আমি না গ্লোবাল, আমি না লোকাল থাকতে পারছি, আমি গ্লোবালাইজ। আমি বিশ্বায়নের যে বৈশিষ্ট্য, বিশ্বায়নের বৈশিষ্ট্য হতে হলে আপনাকে গণতান্ত্রিক হতে হবে, আপনাকে সেকুলার হতে হবে, আপনাকে নারীর অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, আপনাকে কুসংস্কার থেকে মুক্ত হতে হবে। এর কোনোটাই বাংলাদেশের সমাজ থেকে আপনি রহিত করতে পারেননি। বাংলাদেশে একদিকে রয়েছে চরম থেকে চরম রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং অতি আধুনিকতা, কৃত্রিম আধুনিকতা। এই ফলশ্রুতিতে এবং তার সাথে নারীবাদ নামক একটি আধুনিক প্রপঞ্চকে আমরা গ্রহণ করেছি। আগে আমি বারবারই বলছি, বাংলাদেশ নারীবাদের একটা রোল মডেল নিঃসন্দেহে, কিন্তু জেন্ডার ইস্যুটাকে তো আমরা এখন বিজনেস এন্টারপ্রাইজ হিসাবে ব্যবহার করছি। এই নারীবাদকে ইস্যু করে আমরা এখন বিজনেস, ব্যবসা, বাণিজ্য, আপনি দেখেন হেলেনা জাহাঙ্গীর, তাকে নায়িকা হতে হবে, তাকে গায়িকা হতে হবে, তাকে উইমেন এন্টারপ্রেনিউর হতে হবে, তাকে আপনাদের মিডিয়ার ওনার হতে হবে, তাকে টক শো অ্যাঙ্কার হতে হবে, সব হতে হবে।
এই যে চাই চাই খাই খাই, মানে সীমাহীন চাওয়া, অতৃপ্ত পাওয়া, এটা তো লাগামহীন একটা পর্যায়ে চলে গেছে। তো যেটা আপা বলছিলেন, মাহফুজা আপা, তাহলে অর্থনীতি, লুম্পেন অর্থনীতি, লুম্পেন বুজুয়া, এদেরকে বলা হচ্ছে বিকলাঙ্গ পুঁজিপতি, এদেরকে, এবং এই সাংস্কৃতিক জগতে পঙ্গুত্ব। হিন্দি সিনেমা, আমরা কিন্তু গ্লোবালাইজেশন হয়ে আমরা যে আধুনিক পাশ্চাত্য শক্তিশালী পাশ্চাত্য দর্শনটাকে যে আমরা শিক্ষা গ্রহণ করব, নারীকে যে সম্মান দিব, সেটা তো শিখছি না। আমি শিখছি পঙ্গুত্ব, অনুকরণতা। আমি অন্ধের মতো অনুকরণ করছি বলিউডকে, আমি অন্ধের মতো অনুকরণ করছি ভারতীয় যে সিরিয়াল গুলো আছে যেখানে কুটনামি, ব্যভিচার, পরক্রিয়া ছাড়া আর কিছুই নেই। তাহলে আমি কি শিক্ষা দিচ্ছি, যেটা আপা বলছেন বারবার, আমি কি শিখাচ্ছি আমার সন্তানকে? আমার বাবা, মনে করেন একজন সন্তানের বাবা একজন প্রশাসনিক, উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার, তিনি সন্তানকে যদি 10,000 টাকা দামের একটি ড্রেস কিনে দেন, এখন তো হাল আমলে আমরা মারাও চাকরি করি, আমিও যদি পাল্লা দিয়ে বাসাবি থেকে 50,000 টাকা, যেটা লোয়েস্ট প্রাইস শাড়ি, বাসাবিতে the lowest price of the saree is 50,000 টাকা, can you imagine? 50,000 টাকা দিয়ে সর্বনিম্ন দামের শাড়ি কেনা যায় বাসাবি দোকানে। তাহলে কোথা থেকে আসে এই টাকাগুলো? কেমন করে উপার্জন করেন? বার, নাইট, এই যে এখন যে শব্দগুলো আমাদের মুখে মুখে চলে এসে যাচ্ছে, বার ক্লাব, সবকিছু তো মিলে মিশে একেবারে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, লাগামহীন একটা অবস্থা হয়ে যাচ্ছে। সেটিকে হয়তো আমি কেতাবি ভাষায় বলবো বাংলাদেশ একটা ট্রানজিশনাল ফেজে যাচ্ছে। কিন্তু এই জায়গা থেকে তো আমাদের উত্তরিত হতেই হবে, তা না হলে একটি প্রজন্মকে, একটি জেনারেশনকে আপনি আসলে আমরা কেউই বাঁচাতে পারবো না। জি, আপনার কাছে আমি আবার আসবো। ফারজানা রহমান, অধ্যাপক ডক্টর জিনাত হুদা বলছেন যে আমরা না পারছি বৈশ্বিক হতে, না পারছি আমরা জাতীয় হতে, কিন্তু মাঝখানে জমে যাচ্ছে কিছু অবক্ষয়, তাই কি? হ্যাঁ, অনেকখানি আপার সাথে আমি একদমই একমত। দেখুন, মানে একটা সমাজ ব্যবস্থার তো কিছু ভিত্তি থাকে, এবং ভিত্তিগুলো যদি শক্ত না হয় তাহলে কিন্তু আপনার স্বাভাবিকভাবে সেই সমাজটা ভেঙে পড়ে। আমরা যদি খুব সাদাভাবে দেখি, দেখুন আমাদের যে পেশাজীবী সম্প্রদায়গুলো রয়েছে, যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির কথা বলি, সেখানে দেখবেন কোনো না কোনো জায়গায় আমরা দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে বিভিন্ন ধরনের করাপশন বলেন, টাকা নিয়ে বা টাকা দিয়ে কোনো পোস্টিং পাওয়া, সেগুলো কিন্তু বাস্তবতা। এবং একই সাথে আমরা দেখেছি একটা বড় অংশের ডোপ টেস্টে কিন্তু তারা মাদক নিচ্ছে বলে দোষী সাব্যস্ত হয়েছে, সুতরাং সেখানেও রয়েছে। আবার যদি আপনি আমলাদের বলেন, দেখবেন যে 10,000 টাকার কি বলে আপনার সামান্য একটা গ্লাস কেনার জন্য তারা ব্যবহার করছে, অথবা একটা মগ কেনার জন্য ব্যবহার করছে, সেখানেও কিন্তু দুর্নীতি বা এই ধরনের বিষয়গুলো ঢুকেছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে আমাদের সমাজের সর্বস্তরে যেহেতু ইকোনমিক স্ট্যাবিলিটি এসছে, মানুষের হাতে টাকা পয়সা এসছে, আমরা সেটাকে ভালোভাবে ইনভেস্ট না করে ফর দ্য প্রসপারিটি অথবা ফর দ্য নেক্সট জেনারেশন, আমরা সেটাকে আপা যেটা বলছেন যে খাই খাই এবং নিজের জন্য চিন্তা করা, ইন্ডিভিজুয়ালিজমের মধ্যে চলে আসা, এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজনস আমি মনে করি আমাদের সামাজিক স্ট্যাবিলিটি না আসার দিকে। এবং একই সাথে দেখবেন যে পরিবারগুলোর এখন যে মন মানসিকতা, আমি খুব ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন কোনো প্রোগ্রাম করি অথবা কোনো কনফারেন্স ওয়ার্কশপ করি, আমাদের স্টুডেন্টদের প্রথমেই কথা থাকে, ম্যাডাম কোনো সার্টিফিকেট দিবেন, অথবা এটা কি আমার রেজাল্টে সিজিপিএ তে কোনো পজিটিভ ভ্যালু অ্যাড করবে। এই যে এক ধরনের চিন্তা যে আমরা কিছু শেখার আগেই আমরা অর্থনৈতিকভাবে এবং ওই যে প্রফিটটাকে আমরা মনিটারি ওয়েতে আসলে মাপার চেষ্টা করি অলওয়েজ, সব সময়। এবং এখন প্রতিটি সামাজিক শ্রেণী এবং পেশাজীবী শ্রেণী আমি মনে করি যে শুধুমাত্র নিজের ভালোটা চিন্তা করার সাথে সাথে কিভাবে আসলে আরো প্রতিপত্তি অর্জন করবে, আরো ফেমাস হবে, কিভাবে আসলে নিজেকে আরো শো অফ করা যাবে। ফেসবুক তো রয়েছে যেখানে আমরা গাইতে না জানলেও আমরা গায়ন হয়ে যাচ্ছি, নাচতে না জানলেও আমরা নাচছি। সুতরাং এই যে একটা শো অফ করার জায়গা তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া বলি বা ইন্টারনেটের যুগে বলি, সবকিছু মিলেই কিন্তু আসলে আপা যেটা বলছেন জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে যাচ্ছে। আপনার কাছে আমার ফারজানা রহমান, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি যেহেতু সব পেশা এবং শ্রেণী বলছেন, এটি স্বীকৃত আমাদের দেশে যে আমাদের এখানে উচ্চবিত্ত আছেন, মধ্যবিত্ত আছেন, নিম্নবিত্ত আছেন। উচ্চবিত্ত যে রুচি এবং যে প্রয়োজন তার রয়েছে, তিনি যেখানে কেনাকাটা করবেন নিশ্চয়ই নিম্নবিত্ত সেখানে কেনাকাটা করবেন না, বা উচ্চবিত্তের রুচির সঙ্গে নিশ্চয়ই নিম্নবিত্তের রুচি মিলবে না।
তাহলে একটি দেশে তো নিশ্চয়ই উচ্চবিত্তের জন্য কিছু জায়গা থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে, কিন্তু হচ্ছে কি আপনি যে সোশ্যাল ভ্যালুসটা স্ট্যান্ডার্ড হিসেবে মানবেন, সেটা একটা উচ্চবিত্তর কাছেও যেটা হবে, যে ভ্যালুটা বা স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে হবে, একজন নিম্নবিত্তর কাছেও কিন্তু সেটা, মানে আমাদের যে কালচারাল ভ্যালুস বা সোশ্যাল ভ্যালুস, সেখানে তো কোনো শ্রেণী নেই। সমস্যাটা হচ্ছে এই ভ্যালুস গুলো আমরা ব্যবহার করছি বিভিন্ন ভাবে এই সামাজিক শ্রেণীগুলো। আমি প্রথমে যেটা বলছিলাম যে আমাদের লিভিং টুগেদার রিলেশনশিপ অথবা পরকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখন একটা ওপেন সিক্রেটের মতো হয়ে গেছে, যে হ্যাঁ আমার যদি একটা পরকীয়া না থাকে এবং একটি মেয়ে, আমি তো দেখেছি এখন অনেক কিন্তু এটা বিষয়টা হয়, আপারাও একমত হবে যে একজনের সাথে একটি সম্পর্কে কমিটমেন্টের সম্পর্কে থেকেও আরেকজনের সাথে সম্পর্কে থাকা, ওখান থেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল সাপোর্ট পাওয়ার জন্য, ম্যাটেরিয়াল বেনিফিট পাওয়ার জন্য, এই যে মানুষের নিজস্ব সম্পর্কের ভিতরে হিউম্যান রিলেশনশিপের উপরে আমি বলি যে অনাস্থাটাও কিন্তু আমি মনে করি আমাদের সামাজিক অবক্ষয় বলছেন আপনি। জি, আমি আপনার কাছে আবারও আসবো। অধ্যাপক ডক্টর মাহফুজা খানম, বৃত্তের সঙ্গে শিক্ষা, বৃত্তের সঙ্গে মানুষের মনের রুচির একটি সম্পর্ক আছে অবশ্যই। এখন যখন বিত্তবান তার রুচি অনুযায়ী নিশ্চয়ই শপিং করতে যাবেন, কিংবা তিনি তার দৈনন্দিন প্রয়োজনের যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়ই অন্যান্য শ্রেণীর সঙ্গে পার্থক্য হবে। তাহলে একটি দেশে সামাজিক ভারসাম্য ঠিক রাখার জন্য নিম্নবিত্তের জন্য যেমন ব্যবস্থা থাকা দরকার, মধ্যবিত্তের জন্য যেমন দরকার, উচ্চবিত্তের জন্যও নিশ্চয়ই কিছু ব্যবস্থা থাকা দরকার। উচ্চবিত্তের জন্য যেসব ব্যবস্থাগুলো আছে সেগুলো অবশ্যই কিছুটা খরচ সাপেক্ষ হবে। সেটি কেন সমালোচনা হয়? সমালোচনার কারণ আছে, কারণ হচ্ছে কি, যখন আপনার শ্রেণী বৈষম্যটা খুব বেশি হয়ে যায়, তখন কি স্বভাবতই কি হয়, যারা নিম্নবিত্তের মানুষ তাদের মধ্যে এক ধরনের হতাশা, এক ধরনের ক্ষোভ, এগুলো কিন্তু জন্ম হয়, এবং মানুষ এই ক্ষোভ, হতাশা এগুলি নিয়ে কিন্তু বেশি দিন চলতে পারে না, এগুলো তাদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করে, এবং মানুষের নেচারই হচ্ছে যে তারা সবসময় চাপ মুক্ত হওয়ার চেষ্টা করে, কারণ চাপ তাদের হরমোনাল যে সমস্ত ইমব্যালেন্স তৈরি করে সেগুলি দিয়ে তারা চলতে পারে না। এখন এর জন্য আমরা কি দেখতে পাই, যে যখনই এই ধরনের ক্ষোভ, হতাশা তাদের মধ্যে বেশি সৃষ্টি হয়ে যায়, তখন তার একটা বহিঃপ্রকাশ ঘটে, এবং বহিঃপ্রকাশ ঘটে কিসের মাধ্যমে, যখন কিছু করার থাকে না তখন ওই যে বিভিন্ন কথোপকথন, বিভিন্ন আগ্রাসী আচরণ, বিভিন্ন অপরাধমূলক আচরণের মাধ্যমেই কিন্তু এই ধরনের ক্ষোভ বা বিদ্বেষের প্রকাশ তারা ঘটিয়ে থাকে। ঠিক আছে, কাজেই আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে হ্যাঁ ঠিক আছে, শ্রেণী বৈষম্য থাকুক, কিন্তু সেই বৈষম্যটা যেন খুব বেশি না হয়, তাহলে যারা বঞ্চিত তাদের মধ্যে হতাশার সৃষ্টি হবে, এবং এই হতাশার থেকে আপনি বিভিন্ন ধরনের বিধ্বংসী বা অবক্ষয়মূলক যে সমস্ত আচরণ আমরা বলি সেগুলো আমাদের মধ্যে দেখা যাবেই। কাজেই এটা ওই যে এখানেও একটা ব্যালেন্সের ব্যাপার আছে, যে খুব বেশি ব্যবধানটা যেন না হয়, ব্যবধান থাকবে কিন্তু সেই ব্যবধানটা যেন খুব বেশি না হয়। কিন্তু কিন্তু এই যে খাই বলতে পারি, জি জি বলুন। জি অবশ্যই, আমি কি এই ইস্যুতে একটু কথা বলতে পারি? জি ডক্টর জিনাত হোদা বলুন। আপনি শ্রেণীর যে সম্পর্ক, হ্যাঁ দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই একটি মৌলিক প্রশ্ন। বৃত্তের সাথে তো শ্রেণীর, রুচির সাথে শ্রেণীর একটি সম্পর্ক তো অবশ্যই আছে, কিন্তু মনে রাখতে হবে যে বৃত্তশালীদের কথা আপনি বলছেন, সেই বৃত্তশালীদের বৃত্তটির উপার্জনের পথটি কোনটি, সেটি একটি বিরাট প্রশ্ন। যে কারণে আমি শুরুতেই বলেছি, দেখুন বিশ্বের তাবৎ যারা ধনী ধন্যাঢ্য ব্যক্তি আছে, সেটা টাটা থেকে আমরা বিল গেটস পর্যন্ত আপনি যদি তাদের দিকে তাকান, তারা কিন্তু একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে বিত্তশালী হয়েছে, এবং সেইখানে কিন্তু একটা সহনশীলতা, একটা ভদ্রতা, ডিসেন্সি, আচার আচরণে, ছেলে মেয়েকে, সন্তানকে একটা, তাদের অনেককেই তারা বলেছেন ভোগে নয় ত্যাগে হচ্ছে জীবনকে উৎসাহিত করো। এটা কিন্তু দুনিয়ার তাবৎ যারা ধন্যাঢ্য ব্যক্তি তারা করেছেন। সুতরাং এই জায়গাটাতে আসলে আমাদের এই নব্য ধনী বা আঙ্গুল ফুলে কলা গাছ যাদেরকে বলছি, মুৎসুদ্দি সেনী, তাদের কি আছে? প্রথমত এটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত, বিত্তশালীদের সাথে রুচির একটি সম্পর্ক সকল সময় সকল সমাজেই ছিল, কিন্তু আজকে যারা বিত্তশালী, আপনি তাদেরকে কি আসলে পোশাক, তাদের রুচিবোধ, তাদের সংস্কৃতির ঘটনা দিয়ে কি তাদেরকে আসলে আপনি বিচার করতে পারবেন? দেখুন, আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমি হলিক্রস স্কুলের ছাত্রী, একটা সময় ছিল যারা সমাজে একটু এলিট ক্লাস, তারা একটু ইংলিশ ঘরানার ক্লাসিক শুনছেন বা গান শুনছেন, তাদের পোশাক পরিচ্ছদ হয়তো একটু ওয়েস্টার্ন হচ্ছে। কিন্তু আজকে কি হচ্ছে,
আজকে কিন্তু আপনি সংস্কৃতির রুচি বোধে কোনো পার্থক্য করতে পারছেন না। সবাই ঢালাও ভাবে হিন্দি, হলিউডকে নয় বলিউডকে ফলো করছে, বলিউডকে নয় বলিউডকে অন্ধভাবে ফলো করছে। প্রতিটি বাড়িতে এখন বিয়ে বলেন, হলুদ বলেন, জন্মদিন বলেন, খেলা বলেন, দুলা বলেন, হিন্দি গানের মহা উৎসব শুরু হচ্ছে। সেটা কিন্তু একেবারে নিম্নবিত্তের যে স্টাফটি আছে, প্রান্তিক জনগোষ্ঠীর তৃণমূলের ছিন্নমূলের যে মানুষটি আছে, আমার মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে শিক্ষক বা ছাত্রী আছে, তিনিও সেটা করছেন। একই ঘাড়ারা যারারা যেগুলি লাখ টাকায় বিক্রি হয় সেইগুলি কেনার জন্য সকলে পাগল হয়ে যাচ্ছেন। সুতরাং আজকে কিন্তু সেই কালচারাল ডিফারেন্সিয়েশনটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আপনি হয়তো দাম দিয়ে কিনছেন, আপনি হয়তো 50,000 টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে ঘাড়ারা কিনছেন, আরেকজন হয়তো 500 টাকা বা 1000 টাকা দিয়ে হচ্ছে। এখন কিন্তু সেই রুচিবোধের বিষয়টি নেই। যারা আগে এলিট ক্লাস ছিলেন আমি বলতে পারি, তারা দেখবেন এবং তাদের আমি একটু শেষ করি, এবং সংস্কৃতি জগতেও এই যে তাদের যে অবদানটি ছিল, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের বিরতির সময় হলো, জায়গাগুলো কিন্তু ধস নেমেছে। বিরতির পর আমি আসি আপনার কাছে, বিস্তারিত শুনবো। বিশেষ করে মাদকের ব্যবহার, মাদক গ্রহণ এবং মাদক ব্যবসা, এই সব কিছু মিলে একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশে অবক্ষয়ের মুখোমুখি করছে বলে বিশ্লেষকরা বলছেন। এ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। অধ্যাপক ডক্টর জিনাত হুদা, আপনার কথা তখনও শেষ হয়নি, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু আমরা একটু মাদক প্রসঙ্গে আলাপ করতে চাই। একসময় মনে করা হতো গাঁজা খেলেই উচ্ছন্নে গেছে, কিন্তু এখন তো নতুন নতুন নাম, ইয়াবা, আইস, এবং এটার বিশাল বিস্তৃতি দেখা যাচ্ছে। কি বলবেন আপনি? খুব স্বাভাবিকভাবেই সময় পরিক্রমায়, বিশ্বায়নের এই যুগে, নানাবিধ টেকনোলজির যুগে, নানাবিধ প্রচারণারও তো একটা বিষয় আছে। সেই কারণেই আসলে এখন আমরা ওই গাঁজা থেকে এখন নানা ধরনের নতুন নতুন ট্যাবলেটের আমরা সন্নিবেশ দেখতে পাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমাদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভালো ছাত্র হঠাৎ করে দৌড়ে যে একজন ডাবালাকে মেরে ফেললেন। পরে জানা গেল যে একদম অতি আধুনিক, যেটি নাম আসলে আমি এই মুহূর্তে মনেও করতে পারছি না, সেটি সেবন করেছিল বলে এই ধরনের অপ্রকৃতস্থ অবস্থায় সে আসলে এই ধরনের আচরণ করেছে। তো এটি অত্যন্ত দুঃখজনক যে আমাদের নতুন যে প্রজন্মটি গড়ে উঠছে, সেই প্রজন্মটি আসলে এক ধরনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারিবারিক চাপের ভেতর দিয়ে আসলে গড়ে উঠছে। এক ধরনের অস্বাভাবিক, আমি বলবো, মানে যে সামাজিক পরিবেশটি হওয়া উচিত ছিল অত্যন্ত শিশু বান্ধব, কিশোর বান্ধব, তরুণ বান্ধব, সেই পরিবেশটি যেন ক্রমান্বয়ে অপরাধের দিকে আমাদের তরুণদেরকে তাড়িত করছে। মানে আন্ডারওয়ার্ল্ড যেটিকে বলা হয়, অপরাধ জগতের দিকে তাড়িত করছে। এবং সেখানে কিশোর কিশোরী অর্থাৎ ইররেসপেক্টিভ অফ জেন্ডার, লিঙ্গ ভেদে, বয়স ভেদে, নারী পুরুষ ভেদে সকলেই যেন এটার সাথে এক ধরনের যোগাযোগ হচ্ছে। যে কথাটি খানিকক্ষণ আগে আমরা বলছিলাম যে বৃত্তের সাথে রুচিবোধের, দেখুন একটা সময় ছিল আমরা দেখেছি এই সমস্ত ক্লাব শব্দটি বা রিসোর্ট বা এই ধরনের জায়গাগুলোর সাথে অভিজাতের সম্প্রদায়, এবং সেখানে সাধারণত আমাদের সমাজের পুরুষ যারা আছেন, প্রভাবশালী প্রতিপত্তিশালী পুরুষ, তিনি বিত্তশালী ধনাঢ্য ব্যক্তি হতে পারেন, প্রশাসনিক কর্মকর্তা হতে পারেন, রাজনীতিবিদ হতে পারেন, তারাই যেত। কিন্তু আমি খুব ভালোভাবে জানি, যেহেতু গবেষণা কর্ম আমাদের করতে হয়, যে এখন আমাদের সমাজের অনেক নারীরাও এই সমস্ত জায়গায় যাচ্ছেন এবং মাদক নিচ্ছেন, এবং মাদক শুধু নিচ্ছেন না, সেটা একটা সীমা আছে, মাদক পাচারের সাথেও তারা কিন্তু জড়িত হয়ে যাচ্ছেন। আসলে কি জানেন, এক কথা যদি উত্তরটি দেই, এই যে ঘটনাগুলো বাংলাদেশে একেবারে এই কয়েকদিন ধরে করছে, এটা আসলে অপরাজনীতি, অপরাধ এবং পুরুষতান্ত্রিক মানসিকতার একটা ককটেল যেন এখানে চলে এসেছে। এখন তো সবকিছুতেই ককটেল, এই ককটেলটা যেন এখানেও চলে এসেছে, এবং এটাকে ইন্ধন দিয়েছে বা এটাকে আরো উস্কে দিয়েছে আমাদের হাতের এই ইন্টারনেট, আমাদের ফেসবুক, আমাদের সোশ্যাল মিডিয়া, যেটা আপনি এখন একটা বাটন প্রেস করলেই আপনি পর্নোগ্রাফি সমস্ত কিছু আপনার কাছে চলে আসছে। ব্যভিচার, যত মানে কি বলবো,
একেবারে কুৎসিত অশ্লীল এই ধরনের কদর্য সংস্কৃতি, সেগুলো সমস্ত কিছু আপনি ওপেন করে দিয়েছেন। দেখুন আমাদের সমাজ তো ওপেন সোসাইটি না। আমি যে কারণে বলেছি, আমার সমাজ তো পাশ্চাত্যের মনস্তত্ত্বকে, পাশ্চাত্যের আদর্শকে ধারণ করে না। আমার সমাজ বাঙালি সমাজ, আমার একটা পারিবারিক বন্ধন আছে, আমার একটা মূল্যবোধ আছে, আমার সন্তানের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে, সন্তানকে ভালোবাসার ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে, প্রেম করার ক্ষেত্রে, ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে আমার নিজস্ব কিছু উপায় আছে, ভাষা আছে, শব্দ আছে, প্রকাশনা আছে। সেগুলো তো আমরা ভেঙে চুরে দিচ্ছি। এখন মাও পরক্রিয়া করছেন। মা, যে মাকে আমরা সবচাইতে বেশি সম্মানের জায়গায় দেখছি, মা পরক্রিয়া করছেন এবং সেটা যদি সন্তান দেখে পেলে ভাড়াটিয়া কুনি দিয়ে মা সন্তানকে হত্যা করাচ্ছেন। বাবা তো নষ্টই, বাবা তো অবৈধ কাজে আছেন, মাও এখানে করছে। তাহলে এটা তো একটা ভয়াবহ চিত্র আমাদের জন্য। সেই জন্য বারবার বলছি, আমি বারবারই কিন্তু বলছি যে দেখুন, এই নিয়ে আমি হয়তো প্রতিদিন, আপনি হয়তো প্রতিদিন এই রঙ্গমঞ্চে হয়তো এক একদিন পুতুল আপনারা নিয়ে আসবেন, এক একদিন রাজা আপনারা নিয়ে আসবেন, কিন্তু উৎসমুখটা আপনাকে বন্ধ করতে হবে। এই উৎসমুখ বন্ধ করতে হলে আপনাকে এই আধুনিক যে সাংস্কৃতিক জগৎ অর্থাৎ ইন্টারনেটের যে ব্যবহার, সেটা আমি আগেও বলেছি, আমি বন্ধের পক্ষে নই, এটি ভুল ব্যাখ্যার যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে সংস্কৃতিকে তার নিজস্ব ধারায় বইতে দিতে হবে, এটাকে মনিটর করতে হবে, বিশ্বায়নের ভালো দিকগুলোকে গ্রহণ করতে হবে, কদর্যগুলোকে আপনাকে মানে এটাকে বর্জন করতে হবে। পেন্ডোরার বাক্স আপনি ওপেন করে দিতে পারেন না। আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার ধর্মীয় বিশ্বাস আমাকে সেটি সমর্থন করে না। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জিনাত হুদা, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমি আপনার কথা সূত্র ধরেই অধ্যাপক ডক্টর মাহফুজা খানমের কাছে যেতে চাই যে আমাদের নিজস্ব সংস্কৃতি তাহলে কি, এবং আমাদের নিজস্ব সংস্কৃতির যদি চর্চা জোরালো হয় তাহলে কি এসব অবক্ষয়গুলো বন্ধ হবে? অবশ্যই। শুধুমাত্র সংস্কৃতি হয়তো হবে না চর্চা দিয়ে, এই সাথে আমাদের এই যে যেটা বলছে যে অবাধ যে সমস্ত মানে আমাদের সংস্কৃতির পক্ষে যে সমস্ত ক্ষতিকর জিনিসগুলো, সেগুলো অবাধে যেন ঢুকতে না পারে সেদিকেও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, সেদিকে নজর দিতে হবে। কিন্তু সেই সাথে আমাদের সংস্কৃতির যে চর্চা সেদিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের মূল্যবোধটাই, বিশেষ করে নৈতিক মূল্যবোধ, এটা কিন্তু মানুষের মধ্যে অটোমেটিক্যালি সৃষ্টি হয় না, এটাকে ডেভেলপ করতে হয়, করাতে হয়, ধীরে ধীরে ডেভেলপ করে এটা। এবং যেখানে সাইকোলজিতে বলা হয় যে এর ডেভেলপমেন্টের যে স্টেজ আছে, যে ফার্স্টেই কিন্তু এটা কি হয়, আমরা যে কেউ অপরাধমূলক যে কাজগুলি করি আমরা, সেটা আমরা তখন না করার কারণটা হচ্ছে যে তখন আমরা ভয় পাই যে যদি ধরা পড়ি তাহলে আমার পানিশমেন্ট হবে। এই ভয়ে আমরা তখন অপরাধমূলক কাজ করা থেকে বিরত থাকি। কিন্তু যখন মরাল ডেভেলপমেন্টটা আমাদের হয়ে যায় তখন কি হয়, তখন কিন্তু আর আমরা ওই পানিশমেন্টের ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকি তা কিন্তু না, তখন আমাদের একটা ওই সেন্সটা ডেভেলপ করে যায় যে না এটা রাইট, এটা যে কাজ রং সেটা আমি করব না, যেটা সঠিক আমি সেটাই করব। কাজেই আমাদের ওই যে সেই মূল্যবোধটা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, যেন যেটা সত্যি, যেটা সহজ, সেই জিনিসটা আমার সন্তানদের মধ্যে ধীরে ধীরে বিকাশ লাভ করে। আপনারা চিন্তা করেন, একটা সময় ছিল যখন আমাদের সোসাইটিতে কোনো একজন পিতা যখন ঘুষ খেত, আশেপাশের প্রতিবেশীরা সবাই কিন্তু আমরা জেনে নিতাম যে ওই লোকটা না ঘুষ খায়, অর্থাৎ সবাই কিন্তু তাকে আমরা একটা ঘৃণার বা নিচু দৃষ্টিতে দেখতাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন একজন মানুষের টাকা থাকলে এগুলো, সেই টাকাটা কিভাবে তার কাছে আসছে এটা কিন্তু কোনো কোশ্চেনই আমাদের মধ্যে এখন নাই। অর্থাৎ সে ঘুষ খেয়ে সেই টাকাটা, এত তার টাকা হয়েছে কিনা এটা আমাদের এখন কোনো ম্যাটার না, টাকাটা আছে এটাই বড় কথা। বলছি যে এই যে আমাদের মূল্যবোধের যে এই যে একটা পরিবর্তন, এটা কখনোই আমাদের কাম্য না। আমাদের এই যে সততা বলি, যেটা সবার মধ্যে ভালোবাসার একটা বন্ধন থাকতে হবে, স্নেহ থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, আমাদের এটা কিন্তু আমাদেরই কালচারের এইটি অংশ, এটার অবশ্যই আমাদের লালন করতে হবে। আমার সন্তানদের মধ্যে এই সংস্কৃতিটা আমাদের বিকাশ ঘটাতে হবে। এখন যেমন আমি নিজের একটা স্টাডির কথা বলি, আমি একটা স্টাডি করেছিলাম লাস্ট ইয়ারে, ওখানে আমি দেখতে চেয়েছিলাম যে ইসলামিক ড্রেস পরার সাথে হেল্পিং বিহেভিয়ার, অন্যকে সাহায্য করার কোনো রিলেশনশিপ আছে কিনা। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমি কিন্তু কোনো রিলেশনশিপ দেখতে পাইনি। অর্থাৎ আমি ধারণা করেছিলাম যে যারা ইসলামিক ড্রেস বেশি মানে পরে তাদের, এমনকি এটাও আমি এই রিলেশনটাও পাইনি যে তাদের ইসলামিক ভ্যালুজও বেশি, এই রিলেশনশিপটাও আমি পাইনি। কিন্তু
এবং এখানে তখন আমার ইচ্ছা ছিল, তাদের আমি কোশ্চেন আস্ক করেছি যে আচ্ছা তাহলে তোমরা ইসলামিক ড্রেস কেন পরছো, তোমাদের ইসলামিক ভ্যালুজ যদি বেশি না থাকে? ম্যাক্সিমাম মেয়ের অ্যান্সার ছিল এটা আসলে আমরা এই ড্রেসটা এখন আমরা পরছি আমাদের সেফটির কারণে, আমরা ইসলামিক যে ভ্যালুজ, এই ইসলামিক ড্রেস পরতে হবে সেই হিসাবে পরছি না, আমরা এই ড্রেসটা পরে একটু নিজেকে সিকিউর ফিল করি, এই জন্য আমরা এই ড্রেসটা পরি। তো এই যে অর্থাৎ কি দেখা যাচ্ছে যে তারা কিন্তু ইসলামিক ভ্যালুসটাকে তারা মূল্য দিচ্ছে না। তো আমাদের এই ধর্মীয় মূল্যবোধ কিন্তু কি দেখা যায়, মানুষকে অনেক অপরাধমূলক কাজ করা থেকে বিরত রাখে, কাজেই এই মূল্যবোধটারও আমাদের বিকাশ ঘটাতে হবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহফুজা খানম, অনেক ধন্যবাদ। ফারজানা রহমান, আজ যে মাদকের গ্রাহক কাল সে মাদকের কারবারি, কি বলবেন আপনি? জি, আমি একদমই একমত, এবং আমি সবসময় এটা বলি যে নিউজ 24 কিন্তু সবসময় আমি দেখেছি যে মাদক নিয়ে যেরকম ভাবে সচেতনতা তৈরি করার চেষ্টা করে, আমি আবার সাধুবাদ জানাই। এবং এই কথাগুলো আমি বারবার বলেছি। দেখুন, বাংলাদেশের মাদক, যদি আমি ইয়াবার কথা বলি, আইস তো আমি যতটুকু জানি বাংলাদেশে এখন কিন্তু উৎপাদন করা যাচ্ছে রাসায়নিক ভাবে। ইয়াবার কথা যদি বলি, ইয়াবারটা কিন্তু সম্পূর্ণভাবে আসলে বাইরের দেশ থেকে আসতো। যদিও আমরা শুনেছি যে কক্সবাজারে নাকি ইয়াবার ফ্যাক্টরি পাওয়া গেছে, কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সির বরাদ্দে আমি বলতে পারি তারা এটার কোনো অস্তিত্ব পাননি। সুতরাং ইয়াবার কথা যদি চিন্তা করি, আমাদের যে সাপ্লাই রুটস গুলো আছে যেখান থেকে ইয়াবা বাংলাদেশে ঢুকছে, আমরা যদি সেই রুটস গুলো বন্ধ করে দিই, যেটা আপা বলেছেন যে উৎসমুক্ত যদি বন্ধ করি, তাহলে কিন্তু ইয়াবার আসলে কোনোভাবেই উত্তরণ আমি মনে করি বাংলাদেশে ঘটতে পারে না। আর অনেস্টলি স্পিকিং, যারা আসলে অনেক বছর ধরে ইয়াবা নেন, তারা কিন্তু আস্তে আস্তে ইয়াবার থেকেও যেগুলো আসলে অধিক কার্যকরী ড্রাগস, সেগুলোতে কিন্তু আসলে আসক্ত হয়ে পড়েন। এলএসডি তার মধ্যে অন্যতম। ইয়াবা খেতে খেতে যখন আসলে আপনার ইয়াবার যে শক্তিটা, সেটা যখন আপনার কাছে আসলে কোনো ভ্যালু থাকছে না, আপনার শরীরটা ইয়াবাকে রেগুলারাইজ করে নিয়েছে, জন্য আপনার নতুন একটা ড্রাগস দরকার। এবং এই ইয়াবা যদি আপনি বন্ধ করতে না পারেন, আমি মনে করি নতুন নতুন ড্রাগসের কিন্তু আসলে সুযোগ সৃষ্টি হবে, চাহিদা থাকবে, এবং যতদিন বাংলাদেশে চাহিদা থাকবে এই সাপ্লাই কিন্তু কোনো না কোনো ভাবে বাংলাদেশে আসবে। কখনো কখনো আমরা দেখেছি ল এনফোর্সিং এজেন্সি, কোস্ট গার্ড, তারা কিন্তু বিভিন্ন ভাবে এটার যে একটা প্রফিট শেয়ারিং, সেখান থেকে প্রফিট পেয়ে থাকেন। আমরা কখনো কখনো দেখেছি রাজনৈতিক নেতাদের ভিতরেও কেউ কেউ ইয়াবা আনার জন্য এবং ক্যারি করার জন্য অনেক সময় তাদের নাম এসছে মিডিয়াতে। এবং একই সাথে আমি মনে করি যে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন পর্যন্ত একটি কার্যকরী এবং শক্তিশালী একটি বাহিনীতে আমরা তাদেরকে রূপান্তরিত করতে পারিনি। তাই 30 বছরের উপরে তার বয়স, অনেক আমি বলবো যে অনেক বয়স হয়েছে, অনেক পরিপূর্ণ হয়েছে, পরিণত হয়েছে, কিন্তু সেই অনুযায়ী এটার যে ইফেক্টিভনেস, এটার যে কার্য, আমি বলবো যে কার্য সম্পাদন করার যে ক্ষমতাটা, সেটা এখনো হয়নি। এখনো দেখা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু একটা আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সির মতোই কাজ করে, বরং তাদেরকে ধরে আইনের আওতায় এনে যারা আসলে পাবলিক, যারা আসলে মাদকদ্রব্য নিচ্ছে, তাদেরকে পাবলিক হেলথের মধ্য দিয়ে সুস্থ জীবনে আনার যেই প্রসেসটা, যেটার মাধ্যমে কিন্তু অনেক জায়গায় আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা গেছে, সেটা আসলে ইনিশিয়েট করা দরকার। অনেক ধন্যবাদ ফারজানা রহমান। প্রফেসর ডক্টর জিনাত হুদা, আপনার শেষ কথাগুলো শুনি 30 সেকেন্ডে, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। দেখুন, এখন বাংলাদেশে যে প্রশ্নটি আমরা বারবার বলছি, আমরা চিন্তিত, আমরা আসলে হতভম্ব অনেক ক্ষেত্রে। তো আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এখন সততা, নৈতিকতার বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এটি রাজনীতির ভেতর দিয়ে আসতে পারে, এটি আপনাদের মিডিয়ার ভেতর দিয়ে আসতে পারে, এটি শিক্ষার ভেতর দিয়ে আসতে পারে। অনেক ধন্যবাদ। কোনো বিকল্প নেই। জি, অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।